হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমরা কিন্তু কিছুদিন আগে বিএড ফোর্থ সেমিস্টারে যে সাজেশনের পর্ব শুরু করেছিলাম, যেখানে তোমাদের কোর্স কোড 1.4.6 এর সাজেশন দেওয়া হয়েছে। যারা এখনো কোর্স 1.4.6 এর সাজেশনটা দেখোনি তারা কিন্তু পরবর্তী সময় সাজেশনটা দেখে নেবে। আজকে আমরা ডিসকাস করব কিন্তু ফোর্থ সেমিস্টারের সাজেশন 2025 এর কোর্স কোড 1.4.8 বি। ঠিক আছে, আর আমরা যে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি, এটাতে তোমরা শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে ফোন কল কিন্তু ঢুকবে না, কারণ যেহেতু অনেক স্টুডেন্টরা অনেক রাত পর্যন্ত ফোন করো, তার জন্য কিন্তু আমি সিমটা একটু বন্ধ করে রেখে দিয়েছি। তো তোমরা হোয়াটসঅ্যাপে একটু দাঁড়াও, হ্যাঁ তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেখান থেকে তোমরা ফোর্থ সেমিস্টারের সব সাজেশন গুলি কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। আজকের সাজেশনের পর্ব হচ্ছে আমাদের কোর্স কোড 1.4.8 বি, যেটা নলেজ এন্ড কারিকুলাম। ফার্স্ট আমরা 2 মার্কের কোশ্চেন দেখবো, যেখানে 7টা কোশ্চেন আমাদের আসে এবং সেখান থেকে আমাদের 5টা কোশ্চেন লিখতে হয়। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো হলো পাঠ্যক্রম কি, দেন হলো পাঠ্যসূচি কি, তারপর হলো একটি ভালো পাঠ্যপুস্তকের 2টি বৈশিষ্ট্য লিখো, তারপর হলো পাঠ্যক্রমের পঠন নির্ণায়ক 2টি মুখ্য বৈশিষ্ট্য লেখো, তারপর হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে 4টি পার্থক্য লেখো। তারপর 7 নাম্বার দেখো লুকায়িত বা সুপ্ত বা ব্যক্ত পাঠ্যক্রম কি, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নাম্বার দেখো পাঠ্যক্রমে 2টি প্রয়োজনীয়তা লেখো। তারপর আমরা দেখব সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব পাঠ্যপুস্তক কি। তারপরে আমরা দেখব পাঠ্যক্রমের বিষয়গুলি নির্বাচনে 2টি নীতি লেখো। পরবর্তী পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বুঝো। 12 নাম্বার এনসিইআরটি পুরো নাম কি। তারপর আমরা 13 নাম্বার দেখব ঘটনগত মূল্যায়ন কাকে বলে। তারপর আমরা 14 নাম্বার কোশ্চেন দেখব পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে 3টি নির্ধারক নির্ণয় করো। এনসিইআরটি বলতে কি বুঝো। তারপর পরবর্তী কোশ্চেন দেখব সমাজ কাঠামো বলতে কি বুঝো বা সামাজিক কাঠামো বলতে কি বুঝো। পরবর্তী কোশ্চেন শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি সংজ্ঞা লেখো। 18 নম্বর কোশ্চেন আমরা দেখব এটি আদর্শ পাঠ্যক্রমের 4টি বৈশিষ্ট্য লেখো। এবং লাস্ট কোশ্চেন হলো মূল্যবোধ গঠনের উপাদানগুলি কি কি। এখানে আমি 2 মার্কের 19টা কোশ্চেন দিয়েছি। সেই 19টা কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু 7টা কোশ্চেনই কমন পড়বে। আর যদি তোমরা এখান থেকে কমিয়ে নাও তাহলে কিন্তু সাজেশন কমন পড়বে না। প্রতিবার স্টুডেন্টরা তোমরা এই কাজগুলি করো, যে সাজেশনগুলি আমি দিয়ে থাকি তোমরা কি করো, এই সাজেশনগুলি থেকে আবার কমিয়ে তারপর শিখে যাও। তারপর তোমাদের কমন পড়ে না, তারপর আমাকে ফোন করে বলো যে ম্যাম সাজেশন কমন পড়েনি। কিন্তু সাজেশন কমন পড়বে কি করে, আমি যে সম্পূর্ণ সাজেশনটা দিই সেটা তো তোমরা পড়ে যাও না। প্রতিবারই স্টুডেন্টদের এই জন্যই ব্যাক আসে। তো তোমরা এই ভুলটা করবে না, যেহেতু তোমাদের 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর আজকে এখনো 1 তারিখও আসেনি, তো অনেকদিন টাইম তোমাদের কাছে আছে। তো তার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, সবগুলি সাজেশনের প্রশ্ন পড়বে, একটাও বাদ দেবে না। এবার আমরা চলে যাব যে 5 নাম্বারের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেনের মধ্যে যে 5টা কোশ্চেন আসে এবং তার মধ্যে 3টা তোমাকে লিখতে হয়। তো চলো আমরা দেখি। ফার্স্ট হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক লিখো। পরবর্তী আমরা দেখব পাঠ্যসূচি রচনার নীতিগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো পাঠ্যক্রমের ক্ষুদ্র অংশের ও সার্বিক অংশের মূল্যায়ন উপর টিকা লিখো বা মাইক্রোস্তর বা ম্যাক্রো স্তরের মধ্যে মূল্যায়ন আলোচনা করো। এখানে যে পার্থক্য দেয় বা সম্পর্ক দেয় সেমই কিন্তু হবে। ঠিক আছে, যেখানে ওয়ার্ডগুলি পাবে সেখানে লিখবে, এভাবে যা খুশি বলুক না কেন। সমষ্টিগত মূল্যায়নের উপর টিকা লিখো বা বলতে পারে সমষ্টিগত মূল্যায়নের উপরে বর্ণনা লিখো। তো এরকম কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দেওয়া যায়। কোশ্চেনের মিনিংটা বুঝতে হবে। যদি কোশ্চেনের মিনিংটা না বুঝো তাহলে কিন্তু তুমি পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে না। দেখবে উত্তর কমন কিন্তু প্রশ্ন কমন না, এরকম হবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 5 নম্বর কোশ্চেন দেখো এনসিইআরটি 2009 এর আলোকে পাঠ্যক্রম বিকাশের মূলনীতিগুলি আলোচনা করো।
পরবর্তী কোশ্চেন, ভারতীয় শিক্ষা ক্ষেত্রে অভিজাত তত্ত্বের প্রভাব আলোচনা করো বা টিকা লিখো পাঠ্যক্রমে অভিজাত তত্ত্ব বাই এলিটিজম। তারপর 7 নাম্বার দেখো, সময়সূচির প্রয়োজনীয়তা কি অথবা সময় তালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ঘড়ি আপনার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্যটি আলোচনা করো বা সময় তালিকার প্রয়োজন কি বা শিক্ষার সময় তালিকার প্রয়োজনটা লিখো। এখানে বলতে পারি যে সময় তালিকা সম্পর্কে বর্ণনা করো। মানে অনেকভাবে কোশ্চেনটা এসেছে পরীক্ষায় বিভিন্ন ইয়ারে, তার জন্য আমি বিভিন্ন ভাবে দিয়ে দিয়েছি। এখান থেকে পরীক্ষা আসবে। তাহলে আমরা কয়টা কোশ্চেন দিয়েছি? 7টা কোশ্চেন দিয়েছি। 7টা কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার যে 5টা থেকে 3টা কোশ্চেন লিখতে হবে সেই সবগুলি কমন পড়বে। আর তুমি যদি 7টা কোশ্চেন থেকে আবার বাছাই করে লিখে যাও তাহলে কিন্তু কমন পড়বে না। ক্লাসের মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু অ্যাকচুয়ালি আমাদের এখানে ভীষণ ঝড় তুফান হচ্ছে আর তোমার যে বৃষ্টি হচ্ছে তার জন্য আমার একটু সর্দি হয়ে গেছে, তার জন্য একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয় ক্লাসটার মধ্যে। তো সেটা তোমরা একটু বুঝে নিও। ম্যামের একটু শরীরটা খারাপ, তো খারাপ নিয়েও আমি তোমাদের সাথে কাজ করছি, সেটা একটু বোঝার চেষ্টা করবে। সবাই সকাল 10টা থেকে বা সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তারপর কন্ট্যাক্ট করো না প্লিজ। তোমরা তো বুঝতে পারো না, আমারও তো পার্সোনাল লাইফ আছে না। অনেকে 12টা 1টার সময় ফোন করলে আমার একটু প্রবলেম হয়। হ্যাঁ, এখন তো আর ফোনে তোমরা যোগাযোগ করতে পারবে না, হোয়াটসঅ্যাপেই মেইনলি যোগাযোগ করবে। তারপরও SMS আসলে একটু অসুবিধা হয়। হ্যাঁ, তোমরা যারা কন্ট্যাক্ট করবে সকাল 8টা থেকে রাত্র 10টার মধ্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? যেহেতু তোমাদের পরীক্ষা কাছে এসে গেছে, এখনই সাজেশনগুলি নিয়ে নাও এবং নিয়ে পড়া শুরু করে দাও, ঠিক আছে? যেহেতু লাস্ট সেমিস্টার, আর সব থেকে বেশি কিন্তু লাস্ট সেমিস্টারের মধ্যেই যে তোমাদের ব্যাক চলে আসে। দেখবে বিভিন্ন ইয়ারের মধ্যে আমরা দেখেছি যে 4th সেমিস্টারে সব থেকে বেশি ব্যাক আসে, কারণ একটা বছর নষ্ট হয়ে যায় যদি 4th সেমিস্টারে ব্যাক আসে। তো তার জন্য বারবার আমি 4th সেমিস্টার স্টুডেন্টদের বলবো যে তোমাদের যাতে ব্যাক কোনো মতেই না আসে, তাহলে একটা বছর তোমাদের নষ্ট হবে। আর সামনে তোমরা দেখছো কত পরীক্ষা আসছে, তো একটা বছর লস মানে অনেক কিছু কিন্তু, তাই না? এবার চলো আমরা 10 নম্বরের কোশ্চেন দেখবো, যেখানে তোমাকে 2টা দেওয়া থাকবে এবং তোমার একটা লিখতে হবে। 1 নাম্বার হলো পাঠ্যক্রম পরিচালনা বলতে কি বুঝো, তারপর পাঠ্যক্রম পরিচালনার পদ্ধতিগুলি লেখো। তারপর হলো যে পাঠ্যক্রম সঞ্চালনের ক্ষেত্রে যে কোনো একটি পদ্ধতি আলোচনা করো, বা কি বলেছে যে পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? একবার একরকম ভাবে পরীক্ষার মধ্যে এসেছে, ঠিক আছে? তো সেগুলি একটু দেখে নেবে, যেটাই আসুক না কেন তোমার যাতে কমন পড়ে। দেখবে অনেকেই প্রশ্ন বুঝতে পারে না, তখন এসে বলে যে কমন পড়েনি। দেখো প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে, যেহেতু এটা তোমার প্রফেশনাল কোর্স এইরকমই থাকে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় যাতে, যেহেতু তোমরা উঠবি যে টিচার, তো তোমাদের তো একটু ঘুরিয়ে ফিরিয়ে না দিলে কি হবে বলো? তো সেটা প্রশ্নের মিনিং বোঝার চেষ্টা করবে। 2 নাম্বার কোশ্চেন দেখো, টিচার এডুকেটরদের পেশাগত উন্নয়নের জন্য NCERT 2009 এর সুপারিশ লিখো বা মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়া ভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য NCERT 2009 এর সুপারিশগুলি লিখো, ঠিক আছে? যেটাই আসবে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমার সবকিছু কমন পড়ে গেছে। পরবর্তী দেখো, একজন শিক্ষক কিভাবে নবম শ্রেণীর একটি সময়সূচি গঠন করবে অথবা সময় তালিকা রচনায় নীতিগুলি আলোচনা করো। এটা কিন্তু 5 নাম্বারেও একটা এসেছিল না। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেন দেখো, সময় তালিকার প্রকারভেদগুলি লিখো বা বিদ্যালয়ের সময় তালিকার বিভিন্ন প্রকারগুলি লিখো বা বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সাথে আপনার পরিচিতি স্থাপন করো। এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেকভাবে ঘুরিয়ে ফিরে এসেছিল অনেক পরীক্ষার মধ্যে। আমরা কিন্তু বেসিক্যালি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সাজেশন দিয়ে থাকি, তো অনেকে এটা জানো না, তো তোমাদের বলে দিয়েছি আমরা কিন্তু অন্য ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজের সাজেশন দিয়ে থাকি না। তারপর 5 নাম্বার দেখো, পাঠ্যক্রম প্রণয়নের মেধাতন্ত্র বনাম
অলিটিজম বিষয়টি আলোচনা করো বা পাঠ্যক্রমে মেধা ও অভিযান তন্ত্রের পর্যালোচনা করো, অথবা পাঠ্যক্রমে মেধা সত্ত্ব বনাম অভিজাত তন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত লেখো, বা পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাত তন্ত্র বিষয়টির আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক ভাবে ঘুরিয়ে ফিরে পরীক্ষার মধ্যে এসেছিল এবং আমার এখনো মনে আছে গতবার একটা স্টুডেন্ট এই কোশ্চেনটা পড়ে গেছে বাড়ি থেকে, কিন্তু আনসার করতে পারিনি। তো আমরা এখান থেকে কিন্তু প্রায় 5টা বা 6টার মতো 5টাই কোশ্চেন দিয়েছি। 5টা কোশ্চেনই যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু তোমার কমন পড়বে, না হলে কিন্তু সাজেশন কমন পড়বে না। আর তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছ তারা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। নাম্বারটা নোট করে নাও, 7640889019। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। কল করলে কিন্তু আমার যে নাম্বারে কিন্তু ঢুকবে না কল, যেহেতু সিমটা আমি একটু বন্ধ করে রেখেছি। ঠিক আছে, তো চলো ভাই আজকে এখানে রাখছি। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরবর্তী যে কোর্স আছে 1.4.10 সেটা নিয়ে আলোচনা করব।